হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, তোমাদের হিস্ট্রি স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করব WBSSC PYQ 1999 থেকে 2022-এর যে সেটটা চলছে ওর মধ্যে 2002-এর হিস্ট্রি পাসের কোশ্চেন নিয়ে। চলো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝো? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কেন্দ্রীয় শক্তিহীন ভারতে মোট 16টি রাষ্ট্র বা 16টি রাষ্ট্র নয়, 16টি রাজ্য বা মহাজনপদের অস্তিত্বের কথা জানা যায়। এগুলোকে একত্রে ষোড়শ মহাজন পদ বলে। যেমন এখনকার দিনে আমরা বলি কি 28টা অঙ্গরাজ্য বা 29টা অঙ্গরাজ্য, ঠিক তখনকার দিনে মানে অ্যানসিয়েন্ট টাইমে, আজ থেকে 2500-3000 বছর আগেকার যে যুগ, সেই সময়কার ঘটনা এটা। ওকে, ষোড়শ মহাজন পদগুলির নামগুলো একটু জেনে রাখো। কাশী, কোশল, কুরু, কম্বোজ, অঙ্গ, অশ্মক, অবন্তী, গান্ধার, বৎস, ব্রিজি, মল্ল, মৎস্য, চেদি, সুরসেন, পাঞ্জাল এবং মগধ। এগুলোর মধ্যে কোনগুলো প্রজাতান্ত্রিক, কোন রাজনৈতিক, সেগুলো দেখে নেবে। প্রজাতান্ত্রিক হাতে গোনা 2-4টে মতন আছে, সেগুলো ভালো করে যদি নামগুলো জানতে পারো, সেগুলোর নাম যদি খুব ভালো করে থাকে না, তোমাদের বাকি 16টার মধ্যে বাকিগুলো যেই অপশানই দেখুন না কেন, রাজতান্ত্রিক না কি, ফটাফট তোমরা অ্যান্সার করতে পারবে। বুঝলে? পরবর্তী প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি বলতে তুমি কি বোঝো? লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিলেন। এর লক্ষ্য ছিল দেশীয় রাজন্যবর্গকে ব্রিটিশ মিত্রতা সূত্রে আবদ্ধ করে তাদের সার্বভৌমত্ব হরণ করা। এতে বলা হয়, 1 নম্বর, এই নীতিতে আবদ্ধ দেশীয় রাজন্যবর্গ কোম্পানি বিনা অনুমতিতে তাদের বৈদেশিক নীতি নির্ধারণ করতে পারবে না। 2 নম্বর, মৈত্রীবন্ধ কোম্পানি একটি সেনাবাহিনী মজুদ থাকবে যার ব্যয়ভার সংশ্লিষ্ট রাজ্যকেই বহন করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে কোম্পানি মিত্র রাজ্যের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে। এই অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স এটাকে বলা হয়। এটা ইন্ট্রোডিউস করা হয় 1798 খ্রিস্টাব্দে এবং প্রথম যে দেশীয় রাজ্য গ্রহণ করেছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। ওকে, পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন কেন? এখানে কেনটা বাদ গেছে, সরি। অ্যান্সার হচ্ছে, মোহাম্মদ বিন তুগলক 1327 খ্রিস্টাব্দে দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করার যে সিদ্ধান্ত নেন। তিনি মনে করেছিলেন দেবগিরি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় প্রশাসনিক দিক থেকে সুবিধাজনক হবে। এছাড়া দক্ষিণ ভারতের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ সুদৃঢ় করাও ছিল তার উদ্দেশ্য। তবে রাজধানীর স্থানান্তর জনসাধারণের দুর্ভোগ, পরিবহন সমস্যা ও প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে ব্যর্থ হয় এবং পরে রাজধানী আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয়। পরবর্তী প্রশ্ন, একথা কেন বলা হয় যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যকে দুর্বল করে তুলেছিল? ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যকে দুর্বল করেছিল কারণ দক্ষিণ ভারতে দীর্ঘ 25 বছরের যুদ্ধে, বিশেষত মারাঠা ও বিজাপুর গোলকুন্ডার বিরুদ্ধে বিপুল অর্থ ও সৈন্য ব্যয় হয়। এই যুদ্ধ সাম্রাজ্যের সম্পদ নিঃশেষ করে দেয় এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ দুর্বল করে তোলে। ফলে প্রশাসনিক শাসকরা স্বাধীনতা দাবি করে এবং বিভিন্ন বিদ্রোহ শুরু হয়, যা মুঘল সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত করে। এই যে দাক্ষিণাত্য নীতি, দাক্ষিণাত্য নীতি ছাড়াও আরও অনেক কটা কারণ আছে যেটা মুঘল সাম্রাজ্যকে দুর্বল করেছিল। জায়গিরদারি সমস্যা, দরবারি রাজনীতি এটসেট্রা। আমি এগুলো বলছিলাম, ওগুলো যদি আলাদা করে হয় বা ওইগুলো থেকে দেখে রাখবে কোন ঐতিহাসিক এগুলোর উপর বলেছে। যেমন সতীশচন্দ্র কী বলেছে, দরবারি রাজনীতির উপর একটা আলোচনা করেছে। আরও সামথিং যেগুলো সেগুলো সে দ্বিতীয় বিভিন্ন রকম যে টেক্সট বইগুলো তোমরা একটু খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, সেখান থেকে এই ইনফরমেশনগুলো পাবে এবং পরীক্ষায় কাজে লাগবে। ওকে, পরবর্তী প্রশ্ন, বাংলায় দেওয়ানি হস্তান্তরের ফল কী হয়েছিল? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দেওয়ানি হস্তান্তর করলে কোম্পানি রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। এর ফলে নবাবেরা ক্ষমতাহীন হয়ে পড়েন এবং কোম্পানির প্রকৃত শাসন শুরু হয়। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়, যা জনগণের ওপর শোষণ বৃদ্ধি করে এবং অর্থনৈতিক দুরবস্থার সৃষ্টি করে। এই দেওয়ানি হস্তান্তর ছিল ব্রিটিশ উপনিবেশ স্থাপনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে কেন স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করা হয়? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয় কারণ এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ ও সংগঠিত সশস্ত্র গণবিদ্রোহ। সৈনিকদের পাশাপাশি কৃষক, জমিদার, সাধারণ জনগণ ও প্রাক্তন শাসকরা অংশগ্রহণ করে। বিদ্রোহকারীরা ইংরেজদের তাড়িয়েও দেশীয় শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিল। যদিও বিদ্রোহ ব্যর্থ হয়, তবুও এটি পরবর্তীকালে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা হয়ে ওঠে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি যে মহাবিদ্রোহকে স্বাধীনতা প্রথম যুদ্ধ বলে কে অভিহিত করেছেন? এটা বললে একজনই মনে পড়বে, সেটা হচ্ছে BD সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। এই লোকটা সর্বপ্রথম কিন্তু বলেছিল। ওকে, তার বইয়ের নামটা কি সেটা একটু কাইন্ডলি তোমরা দেখে যেও, সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন?
1922 খ্রিস্টাব্দে চৌরি চৌরার ঘটনার কারণে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। এই ঘটনায় উত্তেজিত জনতা এক পুলিশ থানায় আগুন দিয়ে 22 জন পুলিশকে হত্যা করে। গান্ধীজি অহিংসা নীতিতে বিশ্বাসী ছিলেন, তাই তিনি মনে করতেন আন্দোলন হিংসাত্মক হয়ে পড়েছে, তাই নৈতিক দায়িত্ববোধ থেকে তিনি আন্দোলন স্থগিত করে দেন। এই যেদিন ঘটনা ঘটছে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি হচ্ছে, তার এক সপ্তাহ বাদে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নাগাদ এই 1922 খ্রিস্টাব্দে বারদৌলি একটা যে সভা করছে, সেখানের মাধ্যমে এই আন্দোলনটাকে প্রত্যাহার করে নিচ্ছে। কী করছে, 2 বছর থাকছে, 1920 থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত মোটামুটি 2 বছর এটা চলেছিল। পরবর্তী প্রশ্ন, কেন ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল, এর কারা এর সদস্য ছিল? এই ক্যাবিনেট মিশনের আরেক নাম হচ্ছে মন্ত্রী মিশন। 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা ও ক্ষমতা হস্তান্তরের রূপরেখা নির্ধারণের উদ্দেশ্যে ক্যাবিনেট মিশন ভারতে পাঠায়। এর উদ্দেশ্য ছিল ভারতকে একটি যুক্তরাষ্ট্র হিসেবে গঠন করা এবং একটি অন্তর্বর্তী সরকার গঠন করা। মিশনের সদস্যরা ছিলেন লর্ড প্যাথিক লরেন্স, ব্রিটেনের ভারত মন্ত্রী, 2 নম্বর হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং 3 নম্বর হচ্ছে এবি আলেকজান্ডার। এদের কি পদগুলো, এগুলো দেখেছো, এগুলো থেকে হট করে কোশ্চেন দিয়ে দিলে যদি করে দেখে না যেতে পারো সমস্যা পড়বে। নেক্সট কোশ্চেন, ভিয়েনা কংগ্রেস বা 1815 এই সম্মেলনের শক্তিগুলি কারা? মূল শক্তিগুলি বলেছে, বেশি আমরা পড়বো না, অল্প কটা দেখব। 1815 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভিয়েনা কংগ্রেসে ইউরোপের প্রধান শক্তিগুলি অংশ নেয়, যারা নেপোলিয়নের পরাজয়ের পর ইউরোপের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভারসাম্য রক্ষা নিয়ে লক্ষ্য নিয়েছিল। ভিয়েনা কংগ্রেসের প্রধান শক্তিগুলি ছিল অস্ট্রিয়া, ব্রিটেন, রাশিয়া এবং প্রাশিয়া। এই কংগ্রেসে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক মুখ্য ভূমিকা পালন করে। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর বললে কিন্তু প্রিন্স মেটার্নিক হবে। 1815 থেকে 1848 তার মেন টাইমটা, ওকে। তার এই সময় যদি বলে মেটার্নিক তো ছিল প্রধানমন্ত্রী, রাজা কে ছিল অস্ট্রিয়ার, সেটা হবে প্রথম ফ্রান্সিস। আর এরপরে দ্বিতীয় মেটার্নিকের পরে দ্বিতীয় সর্বোচ্চ বা আলোচিত ব্যক্তিকে না রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার। পরবর্তী প্রশ্ন, জার্মানি ঐক্য সাধনে বিসমার্ক কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? জার্মানি ঐক্য সাধনে চ্যান্সেলর অটো ভন বিসমার্ক 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধগুলির মধ্যে তিনি 3টি ধাপে ধাপে জার্মান রাষ্ট্রগুলিকে একত্রিত করে। সেগুলি হলো 1 নম্বর ডেনমার্কের যুদ্ধ 1864 খ্রিস্টাব্দে, 2 নম্বর অস্ট্রিয়া প্রাশিয়ার যুদ্ধ বা স্যাডোয়ার যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে, যেটাকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়, এবং 3 নম্বর হচ্ছে ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ বা সেডানের যুদ্ধ, যেটা 1870-71 খ্রিস্টাব্দে হয়। এই যে জার্মানি বলেছি, এটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ইনি কোথাকার ছিলেন? প্রথমে ছিলেন প্রাশিয়ার, পরবর্তীকালে জার্মানি যখন ঐক্যবদ্ধ হয় তখন জার্মানি ছিল। আর প্রধানমন্ত্রী এই সময় রাজা কে ছিল না কাইজার প্রথম উইলিয়াম। জার্মানি যখন ঐক্যবদ্ধ হচ্ছে, প্রাশিয়া থেকে যখন জার্মানিতে ইউনিফাইড হচ্ছে, ওকে। সিন্ধু সভ্যতাকে কেন নাগরিক সভ্যতা বলা হয়? সিন্ধু সভ্যতাকে নাগরিক সভ্যতা বলা হয় কারণ এটি ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা, যা মূলত হরপ্পা ও মহেঞ্জোদারো নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এর উন্নত নগর পরিকল্পনা, পয়ঃপ্রণালী এবং অপরাপর নাগরিক বৈশিষ্ট্য সভ্যতাকে নাগরিক সভ্যতার রূপে চিহ্নিত করে। শেরশাহের রাজ্যের শাসনতান্ত্রিক বিভাগগুলি কী ছিল? মাত্র 5 বছরের রাজত্বকালে অর্থাৎ 1540 থেকে 45 খ্রিস্টাব্দের সময়কালে শেরশাহ একটি উল্লেখযোগ্য শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এই শাসন ব্যবস্থা প্রজাহিত স্বৈরতন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। শেরশাহ তার রাজ্যকে কার্যকরভাবে পরিচালনার জন্য প্রশাসনিকভাবে ভাগ করেছেন। তার শাসনতান্ত্রিক বিভাগগুলি ছিল 1 নম্বর সরকার বা সুবা, রাজ্যকে বড় বড় অঞ্চলে ভাগ করা হতো যাকে সরকার বা সুবা বলা হতো। 2 নম্বর পরগনা, প্রতিটি সরকার ছোট ছোট পরগনায় বিভক্ত ছিল। 3 নম্বর মহল, পরগনাগুলি আরও ছোট ছোট মহলে বিভক্ত ছিল, যা ছিল রাজস্ব আদায়ের একক। শেরশাহ দক্ষ প্রশাসন, সুশৃঙ্খল রাজস্ব ব্যবস্থা ও মুদ্রানীতির জন্য প্রসিদ্ধ ছিলেন। শিবাজির সামরিক বাহিনীর প্রধান বৈশিষ্ট্য কী ছিল? শিবাজির বিশেষ কর্তৃত্ব হলো তার সামরিক সংগঠন। তার বাহিনীতে আসল ক্ষমতা ছিল অশ্বারোহী বাহিনী, যা বর্গী ও শিলাদার এই 2 ভাগে বিভক্ত ছিল। এছাড়া নানা স্তরের সেনা পরিচালকরা হাবলাদার, জুমলাদার, নায়েক, হাজারি, সনৈবত নামে অভিহিত হতেন। শিবাজির নৌবাহিনীও ছিল। আবার দুর্গ শাসনের দায়িত্বে থাকতেন হাবিলদার, সনৈবত নামক কর্মচারী। শিবাজির সামরিক সংগঠন ছিল ঐক্যবদ্ধ ও শৃঙ্খলার উপর প্রতিষ্ঠিত। তার যে প্রধান সেগুলোও একটু দেখে যেও তোমরা। জার্মানির ওয়েল্ট পলিটিকের উদ্দেশ্য কী ছিল? জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম ওয়েল্ট পলিটিক বা বিশ্ব রাজনীতিতে জার্মানির প্রাধান্য স্থাপনের জন্য বিশেষ নীতি গ্রহণ করেন। এর উদ্দেশ্য ছিল আগ্রাসী পররাষ্ট্রনীতি গ্রহণ, যে কারণে তিনি বিসমার্কের কূটনীতি ও শক্তি জোটের মাধ্যমে ফ্রান্সকে মিত্রহীন করার নীতি ত্যাগ করেন।
আকবরের রাজপুত নীতির উদ্দেশ্য কী ছিল? রাজপুতদের বিরুদ্ধে আকবরের প্রথম সাফল্য আসে বিনা যুদ্ধে। তিনি রাজপুতদের বিচক্ষণতা, দূরদর্শিতার কথা জানতেন। রাজপুতদের মিত্রতা যে মঙ্গলদের শক্তিবৃদ্ধি করতে পারে তা তিনি জানতেন। এক্ষেত্রে তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপনের ভিত্তিতে রাজপুত রাজ্যগুলির সাথে মিত্রতা স্থাপন করে সেইগুলিকে মুঘল সাম্রাজ্যে অঙ্গীভূত করতে চেয়েছিলেন। এছাড়া এক্ষেত্রে সাম্রাজ্যকে সুরক্ষিত করাও তার অন্যতম উদ্দেশ্য ছিল। জ্যাকোবিন কারা ছিলেন? জ্যাকোবিন কিন্তু একটা রাজনৈতিক দলের নাম। যেমন জিরোন্ডিন ছিল, তেমনি জ্যাকোবিনরাও ছিল। ফরাসি আইনসভার দুটি প্রধান রাজনৈতিক দল ছিল, জিরোন্ডিন এবং জ্যাকোবিন। জ্যাকোবিন ক্লাবের সদস্যরাই এই নামে পরিচিত হতো। এরা উগ্র বামপন্থায় বিশ্বাসী ছিল। প্যারিস কমিউন ও জনতার উপর জ্যাকোবিনদের প্রভাব ছিল বেশি। এদের উল্লেখযোগ্য নেতাকে রোবোস্পিয়ার। ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স কারা সংগঠিত করেছিলেন? ত্রিশক্তি চুক্তি তিনটে শর্ত ছিল, তিনটে শক্তি ছিল, শর্ত বলছি, জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইতালি। এই চুক্তিটি বিসমার্কের উদ্যোগে 1882 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। কৃষ্ণদেবরায় শাসনকালে বিজয়নগর সাম্রাজ্যে আঞ্চলিক বিস্তৃতি উল্লেখ করো। কৃষ্ণদেবরায় ছিলেন তুলুপ বংশের শ্রেষ্ঠ নরপতি। তার আমলে বাহমনি রাজ্য 5টি রাজ্যে অর্থাৎ বেরার, বিদর, বিজাপুর, আহমদনগর ও গোলকুন্ডায় বিভক্ত হয়ে পড়ে। তিনি দোয়াবাঞ্চল অধিকার করেন এবং গুলবর্গা দুর্গটি ধ্বংস করেন। ফলে বিজয়নগর রাজ্য উত্তরে উড়িষ্যা থেকে দক্ষিণে সমুদ্র এবং পশ্চিমে কোঙ্কণ থেকে পূর্বে বিশাখাপত্তনম পর্যন্ত বিস্তৃত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কী ছিল? 1789 খ্রিস্টাব্দের 20 জুন ক্ষুব্ধ ও রুদ্ধ তৃতীয় এস্টেটের সভ্য প্রতিনিধিরা নিকটবর্তী এক টেনিস কোর্টে মিলিত হয়ে শপথ গ্রহণ করলেন যে দেশে নতুন শাসনতন্ত্র এবং সুশাসন প্রবর্তন না হওয়া পর্যন্ত আমরা অধিবেশন কক্ষ সভা করব না এবং প্রয়োজনে এইখানে সভা পরিচালনা করব। এইখানে মানে কি? টেনিস কোর্টে। এই শপথ ফরাসি বিপ্লবীর ইতিহাসে টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। একটা টেনিস কোর্ট ছিল, ওখানে করেছিল। কংগ্রেসের প্রথম যুগের নেতৃত্বকে কেন নরমপন্থী বলে অভিহিত করা হতো? কংগ্রেসের প্রথম যুগের নেতৃত্বে ব্রিটিশ শক্তির শুভবুদ্ধির ওপর আস্থাশীল ছিলেন। তারা নিবেদনই আন্দোলনের হাতিয়ার বলে মনে করতেন, তাই এদের নরমপন্থী বলা হতো। আজকে আলোচনা করলাম 2002-এর হিস্ট্রি পাসের কোশ্চেনগুলো নিয়ে। পরের দিন আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসবো। পরের যে ভিডিওগুলোতে আরও বেশ কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে। যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।